সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। অসাম্য আর নিপীড়নের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিপ্লব পেরিয়ে বৈষম্যহীন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছিল জুলাই অভ্যুত্থানে। অভ্যুত্থানের স্বপ্ন পূরণে একাধিক কমিশন গঠন করে রাষ্ট্র সংস্কারের পথরেখা চূড়ান্ত করতে চেয়েছে অন্তর্বর্তী সরকার। এর মাঝেই নতুন নতুন দল গঠন করে নিজেদের রাজনৈতিক আদর্শ জানান দিচ্ছে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন গোষ্ঠী। পাশাপাশি নানা দাবি দাওয়া নিয়ে শত শত আন্দোলনে জেরবার অবস্থা সরকারের। আইনশৃঙ্খলা পরিস্থিতিও তথৈবচ। এভাবে চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই ঠিকমতো হবে কিনা তা নিয়ে সন্দিহান রাজনীতিবিদদের অনেকে। প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় আগামীর সম্ভাবনা ও বৈরী বাস্তবতা। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। উড্ডয়নের পর খুলে পড়ল উড়োজাহাজের চাকা। কক্সবাজার থেকে ৭৫ আরোহী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটের ঢাকায় নিরাপদে অবতরণ। নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন। দাবি পূরণের আশ্বাসে গণ অনশন ভাঙলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলন প্রত্যাহার, বাস্তবায়নে গড়িমসি করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি। কাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। শাহবাগ থানা ঘেরাও। খুনে জড়িত সবাইকে ৪৮ ঘণ্টায় গ্রেপ্তারের আলটিমেটাম। কোনো অজুহাতে জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না, বলছেন বিএনপি নেতারা। জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত মানতে পারছে না কুশীলতা। যুব সংগঠনের আত্মপ্রকাশে এনসিপি নেতারা। বিদেশিদের হস্তক্ষেপ মেনে না নেওয়ার হুঁশিয়ারি। মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাই। অনেকদিন পর আপনার সাথে আবার বসা হচ্ছে। মাসুদ ভাই, বাংলাদেশের অবস্থা হয়ে গেছে এখন যে এই যে একটা চারদিকে যে বৈরী পরিবেশ, গত কয়েকদিন ধরে আসলে গত কয়েক মাস ধরেই যে বাস্তবতা, সেটি হচ্ছে এক ধরনের গুমোট আবহাওয়া। যার যখন মন চাচ্ছে আন্দোলন করছে, যমুনা ঘেরাও করছে, রাজপথে নেমে আসছে, এরকম নানাবিধ বাস্তবতা। কিন্তু এর মধ্যে দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম যে একটা ভালো অবস্থানের দিকে দেশ যাবে। ১৬ বছরের একটা কঠোর স্বৈরাচারী শাসনের পর বাঙালি জাতি একটুখানি হয়তো বা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু বাস্তবতা বলছে যে প্রতিদিনই আমরা আসলে নাভিশ্বাস উঠে যাচ্ছে আমাদের। এই বাস্তবতায় আসলে সামনের দিনগুলোতে নির্বাচন করা কিংবা সংস্কার বাস্তবায়ন করা আসলে কিভাবে সম্ভব? এই বাস্তবতাকে মেনেই তো এই সরকার দায়িত্ব নিয়েছে। যারা দায়িত্ব নিয়েছেন ওনারা কি জানতেন না বাংলাদেশের বাস্তবতাটা কি? যদি না জানেন, যেমন ধরেন আপনাকে আমি ঠেলে ঠুলে একটা প্লেনের মধ্যে উঠাই দিলাম, ভাই আপনি প্লেনটা চালান, আপনি চালাবেন? না, আমি তো প্লেন চালাতে পারি না, আমি চালাবো কেন? গুড। আপনি জানেন যে আপনি পারেন না, আপনি জানেন যে আপনি পারেন না, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এরাও জানতো তারা পারে না, তাও যে বসছে। কারণ আপনি বলবেন যে কীভাবে জানতো? ডক্টর নিজে ইন্টারভিউতে বলছেন, নুরুল কবিরকে ইন্টারভিউতে বলছেন না, উনি জানতেন না কীভাবে দেশ চালাইতে হয়। তো ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনার সঙ্গে যারা আছে তাদের কিছু বলেন না। ওই কি তাদের কি বলবো, আমি তো জানি না, তো তাদেরকে আমি কি বলবো? তার মানে উনি স্বীকার করছেন ওনারাও জানেন না। তাহলে দেশের কাছ থেকে ভালো কিছু আশা করেন কেন? ওনারা তো জানেন না কীভাবে দেশ চালাতে হয়। এবং ওনারা যে জানেন না এটা ওনারা প্রমাণ করে আসছেন যে ওনারা জানেন না। কাজে এই অবস্থা তো হবেই, লেজে গোবর অবস্থা। হ্যাঁ, আপনি বলবেন যে হ্যাঁ নতুন সরকার আসছে, মানুষের ঝাঁপিয়ে পড়ছে, তারা সবাই যার যার আন্দোলন নিয়ে তারা অসহিষ্ণু হয়ে গেছে। তাহলে এই সবগুলি লোককে সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মাঠে নামছে। এই ধরনের অভিযোগ কিন্তু আমরা প্রায় শুনি, এই ধরনের আপনার অজুহাত। যেমন একবার আপনার মনে আছে, আগে সরকারের আমলে একটা ছেলের হাত চলে গেল, দুই বাসের চাপে সে মারা গেল। তৎকালীন প্রধানমন্ত্রী সংসদের দ্বারা কি বললেন? পথচারীদেরকেও জানতে হবে কীভাবে রাস্তা পার হইতে হয়। আরে ভাই, সে যদি রাস্তা পার হওয়ার নিয়ম না জানে, সে তো নিজের জীবনই দিয়ে দিল রে ভাই। তাকে আপনার কি অপরাধ বলবেন? তার অপরাধের কারণে সে তো নিজের জীবনই দিয়ে দিল। কিন্তু যে জীবনটা নিল তার ব্যাপারে আপনি বলেন কথা, তা বলবে না। তো আপনি এখন আমাকে বলেন, গত 2 দিন বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে জগন্নাথের ছেলে মেয়েরা এখানে রাস্তার মধ্যে ছিল, শখ করে ছিল।
ফুর্তি, আনন্দ। তাদের সাথে আমাদের যে ছিল না। বৈষম্য, সর্বশেষ যে বাজেট তো হয়েছে, তাদের যে দাবিটা, শুনেন, তার দাবিটা অনেক আছে, দেখবেন আপনি আমাদের ভাই বোনের মধ্যে আছে, দেখবেন বাড়িতে যখন দেখবেন কেউ কেউ দেখবেন যে অল্প একটু ধমক দিলে কান্না শুরু করে দেয়, আবার কাউকে কাউকে মারতে মারতে বেদ ভেঙে ফেলে তাও কান্দে না। এটা কিন্তু হয়। এখন যে অল্পতেও কাঁদে, এখন তার কান্নাটাকে কি আপনি নোটিশ করবেন না গার্জেন হিসেবে? নোটিশটা করবেন। এইটা হয়তো ওর টাইম, ও অল্পতে কাঁদে। এখন অভাব অভিযোগ সবারই আছে, সবাই তো রাস্তায় নামে না, এরাও নামে নাই, অথবা নামছে, এর দাবি অনেকদিন আগের থেকে। আগে একটা স্বৈরাচারী শাসক ছিল, তারা তাদের কথা শুনে নাই, বোঝে নাই, অথবা বোঝায় নাই, কিছু একটা হবে। তো তারা তো প্রত্যাশা করতেই পারে যে এখন একটা সেন্সিবল লোকজন এখানে আসছে গভর্নমেন্টে, তারা পারুক আর না পারুক, তাও তো তবে এটুকু বলতে পারে, ভাই আমরা মনে করি করা উচিত যে আমরা তো স্থায়ী না, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাদের উপরে আমরা দায়িত্ব দিচ্ছি, বাট আমরা মনে করি এটা করা উচিত। সমস্যাটা কি বললে? সেই তো মানলেন এতগুলি ছেলে মেয়েকে পানিতে ভিজাইয়া, রোদে পুড়িয়ে। রোদে পুড়াইয়া, এক উপদেষ্টার মাথায় বোতল ফালাইয়া তা মানলেন। এখন এই মানাটা কি ভালো কিছু হইলো? এটা কি ভালো কিছু এটা হইলো? মানতে দেরি করলো কেন, কি মনে হয় আপনার? ওই যে বললাম যে জানে না কিভাবে প্লেন চালাতে হয়, তারা জানে না তো, কিন্তু জানে যে না, এটাও জানে না। এটা লোকের মূল সমস্যা। যদি কেউ মনে করে আমি সব পারি, তাদের সমস্যা এটাই। আপনি আলাপ করে দেখেন, আপনি যে কোনো একটা উপদেষ্টাকে, যে কোনো একটা উপদেষ্টার যারা সহকারী আছে এদেরকে, অথবা আমাদের প্রেস উইংকে জিজ্ঞাসা করে দেখেন, বলেন তো এই সরকারের ব্যর্থতা কী হবে? কোনো ব্যর্থতা নাই। ঠিক আগের বয়ান, কিন্তু ওই আওয়ামী বয়ান, আওয়ামী লীগের বলতো কোনো ব্যর্থতা নাই। শেখ হাসিনার মতো ভালো দেশ কেউ চালাতে পারছে না। আবার তার সামনে কিছু সাংবাদিক থাকতো, তারা আবার হাততালি দিত, হ্যাঁ আপা আপনার যে ভালো কেউ চালাতে পারে না, তো পড়া লিখে হিসাব তো ক্লিয়ার, ওগুলি কই? তো এখনও তাই হবে, আগামী তো তাই দেখবেন। আমরা প্রত্যাশা করেছিলাম যে নতুন কিছু পাবো, জি। সেই প্রত্যাশাটা আমাদের মেটে নাই। আমরা সাধারণ জনগণ কিন্তু হতাশ। আমরা যাদের উপর আশা করেছিলাম, যাদেরকে নিয়ে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে এরা নতুন কিছু দেখাবে, এরা পারে নাই, আমরা হতাশ। কারণটা কি জানেন? ওরা বিষয়টাকে সিরিয়াসলি নেয়। ওরা বিষয়টাকে সিরিয়াসলি নেয়। এই যে লোকজন জীবন দিছে, এই যে লোকজন আহত হয়েছে, এই বিষয়টাকে তারা সিরিয়াসলি নেয়। সবচেয়ে বড় প্রমাণটা আমি দিই, বলেন তো দেখি, এই আন্দোলনে কতজন লোক মারা গেছে? কোনো তালিকা আছে? এখনো সঠিক তালিকাটা করা কেন যায়নি। নাই? 1400 বলা হয়, কেউ কেউ রাষ্ট্রযন্ত্রের 2000 চেয়ে দাবি বড় করছে। সংগঠন কি আছে দেশে? তারা কেন তালিকাটা করতে পারলো না? তার মানে তারা তালিকাটা করতেই চায় নাই। না করলেই সুবিধা, না করলেই ওই যে আমার সাহায্যে লোকটা মারা গেছে তার নাম্বার ঢোকানো যায়, যে নাকি মুক্তিযুদ্ধের তালিকায় হয়েছিল না? এতগুলি লোক আহত হয়েছে। এখন ওই গতকাল এক জায়গায় গেছি, এই সরকারি একজন লোক, সে আমাকে মানে বর্ণনা দিচ্ছে যে গতকাল না পরশুদিন, সে বর্ণনা দিচ্ছে সে এই হাসপাতালে যে একজন রোগীকে দেখলো, তার কি দুরবস্থা, তার প্লেটগুলোর ভিতরে রয়ে গেছে, হাত পা শুকিয়ে যাচ্ছে, ডিটেল বর্ণনা। আপনি বর্ণনা দিতেই পারেন ভাই, একটা লোককে আপনি ওই যে গ্রাফিক্যালি ওই যে ডিসক্রাইব করেন, অনেক ভয়াবহ কিছু আপনি দেখাতে পারবেন। কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি, 9 মাস হয়ে গেল, তার প্রপার ট্রিটমেন্ট আপনি করেন নাই কেন? বিদেশে পাঠাতে পারলেন না কেন? আপনি তো ভাই 600 কোটি টাকা ঋণ আপনার কর ফাঁকি উঠাই নিছেন, ওই টাকাটা এনে খরচ করতেন, ওই টাকাটা এনে আপনি বলতেন যে আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকলে তো এই টাকাটা আপনাকে দিতে হইতো রে ভাই। আপনি দেওয়ার জন্য প্রস্তুতি বলতেন যে এই টাকাটা আমি ওদের চিকিৎসার জন্য দিয়ে দিলাম। তখন তো দেখি নাই আপনি এটা বলতে। কি হলো ভাই? জি, অনেক ধন্যবাদ কামাল ভাই। আপনার কাছে আবার আসবো, সম্ভাবনাটা আমরা একটু জানতে চাইবো এবং কি করা উচিত সেটা নিয়েও কথা বলবো। মনিরা শারমিন, অনেকদিন পর আপনার সাথেও দেখা হয়েছে। একটু বলবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আব্দুল্লাহ যে ডাক ছিল, সেখানে এনসিপি দল হিসেবে অংশগ্রহণ করেছে এবং সেখানে আমরা দেখেছি যমুনার সামনে তারা অবরোধ করেছে, যমুনাতে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঠান্ডা পানির বাতাসের ব্যবস্থা করা হয়েছে আর অনেক কিছু, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক একইভাবে আপনাদেরই সৈনিক, আপনাদেরই সহযোদ্ধা, জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেউ মারা যায়নি, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থী মারা গেছে। তাদের আন্দোলনে দল হিসেবে এনসিপি কি যুক্ত হয়েছিল কিনা, এবং যুক্ত না হয়ে থাকলে আসলে এর পেছনে কারণটা কি, এবং যে ঘটনাগুলো ঘটছে তারা যে বারবার অভিযোগ করছে দেশের একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে আসলে আমাদের নতুন বন্দোবস্তের দিকে যাওয়া লাগবে, সেই নতুন বন্দোবস্তের দিকে আসলে কতটা এগোতে পারলেন? জি ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক মাসুদ ভাইকে শুভেচ্ছা। আহ,
দেখেন আপনি যেটা দিয়ে শুরু করলেন সেটা দিয়ে যদি বলি সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ যে আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের, সেখানে যখন আসলে এনসিপি দল হিসেবে যুক্ত হলো এবং সে কিন্তু সকল রাজনৈতিক দলকেই সেই আন্দোলনে আহ্বান জানিয়েছে এবং সেই জায়গা থেকে সকল রাজনৈতিক দলের বিভিন্ন এবং আমি যদি বলি রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সকলকেই আসলে যেহেতু এটা একটি জনদাবি, একটা অভ্যুত্থান পরবর্তী সময় আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তো সেই জায়গা থেকে সকলেই নিজ নিজ জায়গা থেকে এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং সেই আন্দোলনের ফলাফল আমরা পেয়েছি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে যমুনার সামনে আসলে পানি ছেটানো, এটা প্রথমত সিটি কর্পোরেশন করেছে এবং এটা শুধুমাত্র যে আমাদের ক্ষেত্রেই করেছে ব্যাপারটা না, কারণ যেখানেই মানুষ বেশি সমাগম হচ্ছে সেখানে করছে। এখন যেখানে করছে না সেটা কেন করছে না সেই প্রশ্নের উত্তর বোধহয় আমার পক্ষে দেয়া একটু কঠিন। কিন্তু সেই প্রশ্নের উত্তর কি আপনারা জানতে চেয়েছেন? আহ, দেখেন যেখানে আসলে করছে না সেই প্রশ্নের উত্তর আমরা যেখানে করেছে পানির ব্যবস্থা সেখানেও তো আসলে আমরা বলিনি যে এখানে দেন। যেমন এয়ারপোর্টে যখন বেগম খালেদা জিয়া আসলেন ওখানেও কিন্তু পানি ছিটানো হয়েছে, সেখানেও আমরা বলিনি যে ওখানে কেন ছিটানো হলো বা আমাদের এখানে কিন্তু কেন ছিটানো যমুনার হলো। সামনে বসা তো নিষিদ্ধ ছিল, এটা তো অনেকবার কয়েক দফায় আচ্ছা, যমুনার সামনে এই বন্ধ বিষয়টা করা একটু হয়েছিল। ক্লিয়ার করি যে আমাদের যমুনার সামনে বসার ব্যাপার দেখেন, যখন আমরা দেখছি যে আসলে ক্রমান্বয়ে এই যে মিছিল, আমরা একটু আগেও কথা বলছিলাম যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের যুবলীগের যে মিছিল, এই মিছিলগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়ছিল। তো সেই জায়গা থেকে আমরা এটা স্বাভাবিকভাবেই থ্রেট ফিল করছিলাম এবং হাসনাত আব্দুল্লাহর উপরেও কিন্তু একটা হামলার ঘটনা ঘটেছে এবং এরপরে আসলে সেই তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনার চলে যাওয়া, এই জিনিসগুলো আসলে আমি যদি বলি যে এনসিপি বলেন এবং জুলাই আন্দোলনে যারা অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছে তাদের সকলের মনেই কিন্তু এই বিষয়গুলো দাগ কেটেছে যে এইভাবে করে যদি সামনে দিয়ে চলে যায় তাহলে আসলে মানে আসলেই রাষ্ট্রটা কিভাবে ফাংশন করছে এবং একটা মামলার আসামি। সেই জায়গা থেকে আসলে যমুনায় যাওয়া, তবে যমুনায় যাওয়ার সময় কিন্তু হাসনাত আব্দুল্লাহ সহ যারা আসলে প্রথমে গেছিলেন সেখানে কিন্তু তাদের বাধা দেওয়া হয়েছিল, পুলিশি বাধা। সেই বাধা কিন্তু তারা ব্যারিকেড ভেঙে কিন্তু তারা জগন্নাথের মতো তো পেটানো হয়নি। হাসনাত আব্দুল্লাহকে একদম। বাধা ভেঙে গেল, সেখানে হাসনাত আব্দুল্লাহকে যেতে দেওয়া হলো। একদম। জগন্নাথের শিক্ষার্থীরা আসলো, তাদেরকে পেটানো হলো, শিক্ষকদেরকে সহ। তাহলে জি। এই যে একটা দ্বিচারিতা, এটা প্রমাণ করে যে সরকার যে অভিযোগটি দলের উপর আপনাদের আছে যে এনসিপির প্রতি সরকার খানিকটা দুর্বল এবং সহানুভূতিশীল আচরণ করছে অন্যদের তুলনায়। দেখেন এইটা আসলে প্রথমত আমি যদি বলি যে সেখানে আমরা যখন যমুনার সামনে গেলাম, তারপরে আমরা যখন শাহবাগে আন্দোলনটা আবার শাহবাগমুখী হলো, তো এরপরে কিন্তু সেদিনই একটা প্রজ্ঞাপন, একটা বিজ্ঞপ্তি আবার কিন্তু বিজ্ঞপ্তি এসেছে, হ্যাঁ আগেও এসছিল। ছিল এটা। এক্স্যাক্টলি, তো আবার কিন্তু এসছিল। সুতরাং আমাদের এমনও পরিকল্পনা ছিল যে আমরা যদি দাবি আদায় না হয় তাহলে আমরা আবার ওখানে যাব কিনা। তো এর মধ্যেই কিন্তু এই প্রজ্ঞাপন চলে এসেছিল, বিজ্ঞপ্তিটি চলে এসেছিল। তো সুতরাং এই জায়গা থেকে আমি যদি বলি পুলিশের আসলে কি ভূমিকা হওয়া উচিত আন্দোলন সংগ্রামে, আসলে যদি আমি বলি ছাত্রদের আন্দোলন বলেন এবং এই জায়গা কিন্তু আসলে সুস্পষ্ট হওয়া দরকার। যেমন আমি এই জগন্নাথের আন্দোলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ। সেই জায়গা কিন্তু আমি কোনোভাবেই সমর্থন করি না, এটা নিন্দনীয়। এই জায়গা থেকে এখানে এনসিপি হোক বা যে কোনো গণতান্ত্রিক বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে এবং ছাত্ররাও যদি আসলে যৌক্তিক আন্দোলনের পক্ষে কথা বলে, সেখানে পুলিশের ভূমিকা কি হবে এটা অবশ্যই এটা একটা মানে প্রশ্নবিদ্ধ জায়গায় যাওয়া যাবে না। কারণ পুলিশ সেদিন যেভাবে করে হামলা করেছে ছাত্রদের আন্দোলনে, এরকম হামলা করা ঠিক না। এবং সেখানে যেমন উপদেষ্টা মাহফুজ আলমও গেছিল সেখানে, উনি যাওয়ার পরে উনার সাথে আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল সেটাও একটা আন্দোলনের আদব না। আন্দোলন ঠিক একইভাবে আন্দোলনকারীদেরও তো অভিযোগ যে মাহফুজ আলম তাদের উপাচার্যের সাথে যে আচরণ করেছিল সেটা একজন উপাচার্যের আদব না, হ্যাঁ সেটা তার জায়গা থেকে মানে উপদেষ্টার আদব হতে পারে না। হ্যাঁ, সেটা তার জায়গা থেকে অবশ্যই সেই জায়গাটা উনি ক্লিয়ার করতে পারবেন। তবে বিষয়টা হচ্ছে যে দেখেন এই ধরনের মানে ব্যাপারে যেমন মাহফুজ আলমের আসলে সরাসরি যদি আমি বলি যে ছাত্রদের এই সমস্যা সমাধানের জন্য উনি দায়িত্বপ্রাপ্ত নন এবং এখানে যদি শিক্ষা উপদেষ্টা যেতেন সেটা সবচেয়ে ভালো হতো। কিন্তু দেখেন এই জুলাই অভ্যুত্থানের নেতা হিসেবে এবং হয়তো এই মানে ছাত্রদের পক্ষ থেকে আসলে আমাদের যদি বলি অভ্যুত্থানের যে 2-3 প্রতিনিধি সরকারে ছিলেন তাদের প্রতি আসলে অনেক বেশি প্রত্যাশা। সেই প্রত্যাশার জায়গা থেকে কিন্তু আমরা এর আগেও দেখেছি আসিফ মাহমুদ থেকে শুরু করে মাহফুজ আলম ওনারা কিন্তু এই কনফ্লিক্ট রেজলিউশনগুলোতে যান যাতে আসলে তাদেরও বোঝানো যায় এবং পরিস্থিতি সামাল দেওয়া যায়।
সেই জায়গা থেকে তার এই পদক্ষেপ আমি সাধুবাদ জানাই এবং সেখানে স্বাভাবিকভাবেই ছাত্রদের প্রত্যাশা কিন্তু আসলে আপনি যদি ধরেন যে এই ৩২ জন উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু এই দুইজনের কাছে ছাত্রদের এবং মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। এটা তাহলে কিন্তু তারপরেও বুঝতে কেন হবে। মাহফুজ আলমের সাথে এরকম একটি কাজ ঘটলো এবং এর পরবর্তীতেও মানে আজকে পর্যন্ত মাহফুজ আলমের বিরুদ্ধে সেখানে এক ধরনের স্লোগান দেয়, আমরা দেখেছি ভিডিও খেলা হচ্ছে, সেখানে বোতল ছুঁড়ে মারার প্রতিযোগিতা মাহফুজ আলমের ছবি দিয়ে। তো এগুলো যদি প্রত্যাশা থাকে, তাকে সবাই বিশ্বাস করে, তাহলে সেই জায়গায় সেই শিক্ষার্থীরাই কেন মাহফুজ আলমের উপর ক্ষুব্ধ হয়ে উঠলেন? দেখেন সব সময় একটা আন্দোলনে আসলে যদি আমি বলি যে সকল পক্ষের মানুষ সকল মতের মানুষই আন্দোলনে থাকে, সেখানে আসলে কেউ যদি মানে কোনো গোষ্ঠী যদি ব্যক্তিগতভাবে মাহফুজ আলমকে পছন্দ নাই করতে পারেন, এটাও খুব স্বাভাবিক এবং মাহফুজ আলমকে নিয়ে ট্রোল করতেই পারেন, এটাও তার স্বাধীনতা। তা মাহফুজ আলমের কর্মকাণ্ডের ব্যাপারে তীব্র সমালোচনা করতে পারেন, এটা তো স্বাধীনতা। কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে এই ছাত্রনেতাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি ছাত্রদের কাছে এবং প্রত্যাশাও বেশি, এবং অতি প্রত্যাশায় কিন্তু একটা ক্ষোভের জন্ম দেয়, সেই জিনিসটাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং এই জায়গাতে শেষ পর্যন্ত তো একটা সমাধানের দিকে পৌঁছেছে এবং গুরুত্বপূর্ণভাবে আরেকটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে যে মাহফুজ আলমের উপরে যে বোতল ছুঁড়ে মারার অভিযুক্ত যিনি, তাকে কিন্তু আবার মাহফুজ আলম শুনলাম যে ছাড়িয়ে এনেছে। সুতরাং এই জায়গাগুলোতে আসলে আমাদের আরো বেশি একটা বড় দায়িত্বশীল জায়গা থাকলে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এখানে একটা ধৈর্যের ব্যাপার আছে। কারণ সারা বাংলাদেশে আমি যদি বলি অভ্যুত্থান পরবর্তী সময়ে এক ধরনের অস্থিতিশীলতা, এক ধরনের টেনশন বিরাজ করছে, সেখানে আসলে ওই রাস্তায় নামলেই দাবি আদায় হয়ে যায়, এই ধরনের একটা বিষয় কিন্তু আছে। দেখেন এই জগন্নাথের যেই 3টা দাবি ছিল, সেই 3টা দাবি কিন্তু আসলে খুব মোটা দাগে আমি যদি বলি সেটা একেবারে আমি যদি বলি একনেকে পাশ করার ব্যাপার। তবে তারা যেটা চাচ্ছিলেন যে একটা নিশ্চয়তা, এটা দিতে এত দেরি করার আসলে এবং কি সবচেয়ে বড় প্রয়োজন যে ছিল? জায়গা থেকে ক্ষোভের যাত্রাটা শুরু হয়েছিল, তাদের জন্য যে বরাদ্দকৃত প্রস্তাবিত বরাদ্দের কথা ছিল, সেটি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম। এবং সেটি কেন এরকম একটি জনবান্ধব সরকার বলা হচ্ছে, যাকে তারা এই দাবিটি কিংবা এই ধরনের বাজেটটি প্রস্তাব করার ক্ষেত্রে তারা একবার ভাবেনি কেন? সেটাই। এবং দেখেন এটাতে আমি একদমই একমত। এবং আরেকটা বিষয় হচ্ছে যেই বিষয়গুলো, যেই 3টা দাবি তাদের ছিল, তাদেরটা খুবই যৌক্তিক দাবি। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে হল না থাকা, এটা তো তাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা, ছাত্রদের তো স্বাভাবিকভাবেই এটার পেছনে ইনভেস্ট করা খুব কঠিন। তো সেই জায়গা থেকে সেই বৃত্তি দেওয়া বা এইখানে তো এখনই আসলে তাদের হল এবং ক্যাম্পাস তারা চাচ্ছে না, তারা নিশ্চয়তা চাচ্ছে। এবং এটা নিয়ে যে আসলে সরকারের পক্ষ থেকে এত দেরি করে রেসপন্স করার কারণ, এটা আসলে একটা খুবই আমি বলবো দায়িত্বশীল আচরণ হয়নি। জি, অনেক ধন্যবাদ মুনিরা শারমিন আপনাকে। কামাল ভাই, আপনার কাছে আরেকবার আসতে চাই। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন যে দাবি দেওয়া বিষয়ক একটা কমিশন করা দরকার। সংস্কার নিয়ে তো অনেকগুলো কমিশন হয়েছে, এখন তার বক্তব্য দাবি দেওয়া নিয়ে একটা কমিশন করতে হবে এবং এই কমিশনের কাছে সব দাবি দেওয়া পেশ করার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলো সেগুলো আসলে সরকার মনোযোগ দিতে পারে। আরেকটা হচ্ছে, যে অবস্থায় এখন চলছে দেশ, এ অবস্থায় তিনি আশঙ্কাও প্রকাশ করেছেন যে এমনভাবে চলতে থাকলে নির্বাচন সংস্কার কোনোটাই আসলে ঠিকমতো হবে না। আপনার মন্তব্য জানতে চাই। দেখেন এই যে দাবি দেওয়া নিয়ে একটা কমিশন থাকা দরকার, এই কথার উচ্চারণ করার সময় আপনার মুখে আমি মৃদু হাসি দেখেছি। এই কারণটা হলো, অনেকের কাছে মনে হতে পারে উনি বোধহয় একটা ফান করছেন। তো এটা আসলে কিন্তু ফান না, উনি ফান করতে পারেন, বাট এটা কিন্তু কি আমি আপনাকে বলি ভাই, দাবি দেওয়া জিনিসটা এভাবে করারই দরকার নাই। জি, লোকজনকে মাঠে নামতে হবে কেন? কমিশন করার দরকার নাই, সরকার একটা সিস্টেম করে দিতে পারতো। এই গভর্নমেন্ট তো আধুনিক গভর্নমেন্ট, এতে কোনো সমস্যা নাই। সরকারের একটা প্রেস উইং আছে, আপনি আজকে যে একটা নিয়ম করে দিতেন যে যার যত দাবি আছে সেই দাবির যুক্তিগুলি সহযোগে তোমরা এই ওয়েবসাইটে একটা ওয়েবসাইট দিয়ে দেন অথবা ইমেল দিয়ে দেন, প্রত্যেকটা মিনিস্ট্রি একটা করে ইমেল থাকবে, সেই ইমেলে তুমি দাবিটা পাঠাতে পারবে এবং সেই ইমেইলে 7 দিনের মধ্যে সেই দাবি সম্পর্কে রেসপন্স করবে। এবং রেসপন্স করে সরকার একটা প্রেস উইং আছে, প্রেস উইংয়ের কাজটা কী রে ভাই? এরা তো প্রেস উইং আছে সরকারকে পলিটিক্যালি সাপোর্ট দেওয়া, এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না রে ভাই। এত কথা বলে কেন এরা? এত কথা বলে কেন? মানে এগুলো তো ঠিক না। আমরা কি এর আগে প্রেস উইং দেখি নাই? এই ধরনের মানে মানে কি বলবো, একটা বাচাল প্রেস উইং আমি এর আগে কখনো দেখি নাই। না, এর আগে সরকারের সিদ্ধান্তগুলো জানাতো মূলত হচ্ছে আপনার সচিব থেকে জানানো হতো এবং সেটাই আমরা দেখতাম। প্রেস উইং এর প্রত্যেকটা মিনিস্ট্রির জন্য আলাদা একটা পিআরও আছে, তা জানাই দেবে, এখানে কোনো সমস্যা নেই। কারণ প্রেস অনেক সময় আমি দেখেছি যে প্রেস সেক্রেটারির বক্তব্য তার সঙ্গে আপনার উপদেষ্টার বক্তব্য মিলছে না, উপদেষ্টাটা বলছে উনি বলছেন আরেক কথা, এরকম ঘটনা অনেক দেখতেছি আমরা। তো এটা তো প্রেস উইং এর ব্যাপার না আসলে, এত কিছু
প্রেস উইংয়ের দায়িত্ব হওয়া উচিত ওইটা, যে যত অভিযোগ যাবে সেগুলোকে তারা জাজ করবে, জাজ করে এটার বক্তব্যটা কি সেটা তারা জানাই দেবে। যদি আপনি জানাইয়া দেন এবং তারা মানে ওপেন জানাই দিতে পারে, সাপ্তাহিক একটা প্রত্যেক মিনিস্ট্রি একটা প্রেস কনফারেন্স করতে পারে, মিনিস্ট্রি ওই সংশ্লিষ্ট ব্যক্তি আমরা এটা দিয়েছিলাম, আমাদের এই লোক জাজ করেছে, এই জাজের ফলে এই রেজাল্ট পাইছে, এই রেজাল্ট পাইছে, তখন আপনি বলতে পারতেন যে না তারা আপনাকে ডিস্টার্ব করছে কি করছে না। মানুষের যখন মনে করেন তার পেটে ভাত দেয়, তার ক্ষুধা আছে, তার চাহিদা আছে, আপনি বলতেছেন ভাই তুমি কেন কান্নাকাটা করে পরিবেশ নষ্ট করতেছো, তাহলে আপনি কোন নিরাপত্তা এখানে চান? ভাই আপনি একটা সিস্টেমের কথা বললেন যে সিস্টেমের দাবি দেওয়া কিংবা অভিযোগ জানানো লাগবে। আমরা জানি তথ্য কমিশন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কমিশন এবং কমিশনের মাধ্যমে আসলে অনেক কিছু সমাধান হওয়া সম্ভব, অনেক তথ্য জানা সম্ভব। আজকে অভ্যুত্থান পরবর্তী 9 মাস পার হয়ে গেল, তথ্য কমিশনে এখনো কমিশনার কিংবা প্রধান কমিশনার নিয়োগ দেওয়া হয়নি। এই বিষয়ে এটা আসলে তো স্বাভাবিক, বললাম তো ভাই এরা তো কাজগুলি জানে না। আমি তো আপনাকে এই কথাটাই শুরু থেকে বলতেছি রে ভাই, এরা কাজগুলি জানে না, বোঝে না কি করতে হবে। আর তারও চেয়ে বড় কথা এদের শারীরিক সক্ষমতা নিয়েও আমার সমস্যা আছে। আপনি একটা কথা বলেন, আপনি ওর সঙ্গে আমারে বসাইছেন, বুঝেন ব্যাপারটা, কিন্তু এখন আপনি বলেন যে আমি এখানে 10 ঘন্টা ধরে আলাপ করবো, আমি পারবো? আমার মাথায় যতই জ্ঞান থাক, মানে 15-20 মিনিট পর দেখবেন আমি ঝিমাচ্ছি। এটা হলো আমার শারীরিক সক্ষমতা নাই আমার, আমি তো বয়স হয়েছে রে ভাই, তার সঙ্গে তো আমি পারবো না কোনো অবস্থাতেই। এই রিয়েলিটিটা মানতে হবে। যারা উপদেষ্টা হবেন তাদের তো কন্টিনিউয়াস পরিশ্রম করতে, তারা তো সারাক্ষণ দেখেন একটা ভাঙা অর্থনীতির মধ্যে আপনি আসছেন, একটা সমস্ত সিস্টেম কলাপস করছিল, তার মধ্যে আপনি আসছেন, এখানে তো আরো বেশি এনার্জেটিক লোক দরকার, আনছেন আপনি। যে দুইজন এনার্জেটিক আছে তারা কি ঠিকভাবে করতে পারছে? তারা তো অনভিজ্ঞ, এনার্জি এবং অভিজ্ঞতা আপনি মিলাবেন কি করে? রাইট, এই হলো মূল কথা ভাই। এখানে একটা সিনক্রোনাইজিং লাগবে। আপনি আমাকে বলেন, আপনি যত কিছু, একটা ছেলে খুব মেধাবী, খুব ক্লাসে এসে ফার্স্ট হয়, সেকেন্ড ইয়ারের পরে ইউনিভার্সিটির টিচার থেকে বলবে যে তুমি এত মেধাবী, তুমি তো আলটিমেটলি টিচারই হবে, যাও তোমাকে আমি প্রফেসর বানিয়ে দিলাম, বানাবে? তার মেধা ঠিক আছে, মেধা নিয়ে কোনো প্রশ্ন আছে নাই, সে খুব মেধাবী, সে আলটিমেটলি হয়তো একদিন প্রফেসর হবেও, সবই ঠিক আছে। যেহেতু সে সেকেন্ড ইয়ারের রেজাল্টের পরে তার আপনি প্রফেসর বানিয়ে দিবেন? দিবেন না তো। সে দৌড়াদৌড়ি করতে পারবে, কিন্তু তার অভিজ্ঞতার অভাবের কারণে সে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে যেয়ে ঝামেলা পড়বে। এখানেও তাই পড়ছে, এরা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। 2 ইয়াং উপদেষ্টা দৌড়াদৌড়ি করতে পারছে, বাট তাদের সে অভিজ্ঞতা আছে। যদি অভিজ্ঞতা থাকতো তাহলে মাহফুজ আলম ওই সময় ওই মুহূর্তে দাঁড়াইয়া ওই সমস্ত কথা উচ্চারণ করতো না, যেগুলো সে সঙ্গে সঙ্গে উচ্চারণ করতো না। এটা অনভিজ্ঞতার কারণে হয়েছে না। এখন আমি এরকম ধরে ধরে দিলে অনেক ঘটনা উদাহরণ দিতে পারি। বিষয়টা হলো কি, এই জিনিসটা বুঝতে হবে যে মেধা লাগবে। দেখেন একটা প্রবাদ আছে গ্রামে, আমি বলি আপনাকে, যে ধারেও কাটে ভারেও কাটে, ব্লেডের চেয়ে চাপাতির ভার বেশি। আপনি গরু কাটার জন্য ওই চাপাতি লাগবে, তখন ব্লেড দিয়ে গরু কাটতে পারবেন না। আবার দাড়ি কাটতে গেলে ব্লেড লাগবে, চাপাতি দিয়ে দাড়ি কাটতে পারবেন না। দুইটা সিনক্রোনাইজিং লাগবে। আপনি এখানে আনছেন কি বুড়া আর সোরা, মধ্য মাঝখানেগুলি কই ভাই? একটা জিনিস হলো কি, এই কাজের অভিজ্ঞতা লাগবে তো ভাই। আপনার কসাইদের দেখেন, গরু কাটাটা দেখেন আপনি, আমি খুব মুগ্ধ হয়ে তাকায় থাকি। প্রধান গরু হাড্ডি কাটে, এমন এমন কোপ দিচ্ছে, 10টা কোপ দিয়ে 10টা কোপই এক জায়গায় পড়ে। আপনি দিয়ে দেখেন তো, 10টার মধ্যে 2টা এক জায়গায় পড়বো না, একটা এখানে একটা এখানে একটা এখানে পড়বে। আপনি হাজার সোজা কিনে মারবেন, ওটা কোথেকে আসছে? তার মধ্যে সেখানের উপরে কোনো মাস্টার ডেকে নিছে? অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এক্সপিরিয়েন্সটা কই? এই অনভিজ্ঞতার দিয়ে বসাইছেন কার সঙ্গে? কতগুলি সচিবের সঙ্গে, যারা নাকি দুষ্ট করবে অভিজ্ঞ, তারা এদের নাকে দড়িতে ঘোরাচ্ছে। কোনো একটা ভালো সিদ্ধান্ত ওরা ঠিক মতো বাস্তবায়ন করতে দিচ্ছে না। ভাই এটা খেলাধুলার জায়গা না। উপদেশ এসে বললেন যে আমি তো অত বুঝি না, আমি আসছি করার জন্য। ওনার একটা ইয়ে আছে, আমি তো ব্যাংকিং বুঝতাম না, আমি তো ব্যাংক করছি, অতএব এটা আমি করবো। আমি রাষ্ট্র বুঝি না, দেখি পারি কিনা। দেখি পারি কিনা, এটাকে এই জিনিস, এর সঙ্গে তো সারা দেশের স্বার্থ জড়িত, সারা দেশের মানুষের কিন্তু তিনি ভাগ্য তো জড়িত। নিজের ইচ্ছায়ও আসেন নাই, তিনি তো বলেন না আমি প্রধান উপদেষ্টা হতে চাই। তাকে তো তিনি বারবার নিজেই বলেন যে আমাকে ছাত্ররা ডেকে এনে বসায় দিচ্ছে। এখন যে ক্ষমতা ধরে রাখতেছেন, এটাও কি নিজের ইচ্ছায় না? এগুলি করেন না, এগুলি বলার জন্য বলে, এটা অনেক সময় বলার জন্যই বলে।
জি, কামাল ভাই, আমিও আপনার বলি কাছে যে আসবো। এই যে বিয়ে বাড়িতে খাওয়ার সময় যখন দেয় না, না 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 দিয়েন না দিয়েন না, হাত নাড়ে আর প্লেট আইকে দেয়, হাত নাড়ে আর প্লেট আইকে দেয়, ভাই এগুলি আমরা বুঝি। জি, অনেক ধন্যবাদ কামাল ভাই। মনির আপা, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে আপনাদের সংগঠনের যুব উইং খোলা হলো, যুব শক্তি, এবং একই সাথে আহ, অনেক কিছুই ঘটছে দেশে একসাথে। আপনারা যে আশা নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের কথা বারবার আপনারা বলেন, এইসব ঘটনা দেখে কিংবা কামাল ভাই যেটি বললো, এই যে অনভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনায় কোট আনকোট যে সরকারের যেই এক ধরনের অপারদর্শিতা, সেগুলো নিয়ে আপনাদের মধ্যে কোনো হতাশা কাজ করে কিনা, কিংবা আগামীতে আপনারা এই আপনাদের নতুন বন্দোবস্ত বাস্তবায়ন আসলে কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন? দেখুন, আসলে মাসুদ ভাইয়ের কথার রেশ ধরেই বলি, সেটা হচ্ছে দেখেন, এই এই ইউনূস সরকার, হ্যাঁ, ছাত্ররা ইউনূসকে বসিয়েছিল ঠিকই, কিন্তু এর পরবর্তীতে কিন্তু কোনো রাজনৈতিক দলই এটা দ্বিমত করেনি। সকলের আমি যদি বলি ফুল সাপোর্ট ছিল, ফুল সাপোর্টের ভিত্তিতে এবং এক ধরনের রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে কিন্তু ইউনূস সরকারকে সকলেই সাপোর্ট দিয়েছে। এবং যদি আমি বলি, বিএনপি তো সবসময় দাবি করে যে ওনারা সাপোর্ট না দিলে ইউনূস সরকার এতদিন টিকতেন না। সুতরাং সেই জায়গা থেকে এক ধরনের ঐক্যের প্রচেষ্টা আমরা সবার মধ্যেই দেখেছিলাম। কিন্তু রিসেন্ট সময়গুলোতে আমরা আসলে যেটা দেখছি সেটা হচ্ছে এক ধরনের, আমি যদি বলি, চাপ, সরকারের উপরে এক ধরনের চাপও আছে। চাপ কীরকম চাপ, যে ধরেন এটা ঠিক, এটা হয়তো অনেক ক্ষেত্রে তাদের কাজকর্মে আমরা বুঝতে পারছি যে অনভিজ্ঞতা আছে, তারা তো রাষ্ট্র চালাননি এবং রাজনৈতিক সরকার না এটা। তো সেই জায়গা থেকে এই সরকারের সংস্কারের পুরো ম্যান্ডেটটা আছে। এখন যেই কাজগুলো তারা করছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রাজনৈতিকভাবে আসলে যেভাবে করে তাদের হেল্প করা দরকার, সেই হেল্পটা তারা অনেক ক্ষেত্রে পাচ্ছে না। সেই জায়গাতে সব ধরনের, আমি যদি বলি যে দায় চাপানো হচ্ছে সরকারের উপর অনেক ক্ষেত্রে, এবং সবচেয়ে বেশি দায় চাপছে হচ্ছে যে ছাত্র উপদেষ্টা যে দুইজন আছে, ছাত্র প্রতিনিধি, তাদের উপরে। সুতরাং এই জায়গাতে আমাদের মনে হয় একটু ভারসাম্য বজায় রাখলে সাধারণ, এটা আসলে সবচেয়ে বড় কথা কি, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দরকার হচ্ছে আমাদের স্থিতিশীলতা, দেশের স্থিতিশীলতা। এখন এই জায়গাতে সবাই প্রমিস করেছিল যে সরকারকে আমরা সহযোগিতা করব, সকল রাজনৈতিক দল। সেই জায়গা থেকে আমরা আসলে কতটা করতে পারছি, এটা একটা প্রশ্ন। আরেকটা রাজনৈতিক ব্যাপার, দলগুলো সহযোগিতা কেন করছে না মনে হচ্ছে এখন? আসলে এই সময়ে একদম আমি যদি বলি ইমিডিয়েট আফটার এই রেভলিউশন, সেটার পরে যেটা হয়েছিল যে সকলেই একটা বিষয়ে একমত ছিল যে আমাদের আসলে এখন যেভাবেই হোক একটা এই সুন্দর বাংলাদেশের যে স্বপ্নটা আমরা সবাই বলি, দেখি, সেটাকে আমাদের ইমপ্লিমেন্টেড করতে হবে সামহাও। এখন এসে যেটা দেখা গেছে যে সেটা হলো, যখন আমরা বিভিন্ন সময় বলছি যে এই সরকার যখন সংস্কারে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং অন্যান্য অনেক রাজনৈতিক দলই আসলে সংস্কার হতে হবে এই ব্যাপারে আসলে একমত হলেও, সংস্কার আসলে কতটা হবে বা আসলে সংস্কারের ভেতরে ঢোকার পরে যে সংস্কার হলে আসলে আমাদের হাতে পুরো ক্ষমতাটা থাকবে কিনা, এই একটা টেনশনের মধ্যে দিয়ে গেছে। এবং অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু শুনতে পাই যে আমরা যখন ক্ষমতা যাব কোনো সংস্কারই থাকবে না, আমরা কোনোটাই একইভাবে implemented কিন্তু এক করব না। রাজনৈতিক দলের নেতা আজকে নজরুল ইসলাম খান, তিনি বলেছেন কারো দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না। আমার কাছে যেটা মনে হয় এটা তিনি এনসিপির দিকেই আঙ্গুল তুলেছেন। একদম একদম তো সেই জায়গা বলতেই থেকে পারি। কি আসলে সরকার আপনাদের দল গোছানোর জন্য সহযোগিতা করছে, এরকম ধারণা থেকেই কি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতে পারছে না সরকার? দেখেন, এইটা বললে তো তাহলে আরো মানে অনেক কথাই চলে আসবে। সেটা হচ্ছে যদি আসলে এনসিপিকেই সহযোগিতা করার একটা যদি কি বলি ওইটাকে প্রবণতা সরকারের মধ্যে থাকতো, তাহলে হচ্ছে একদম এনসিপি হওয়ার মানে কয়েকদিনের মধ্যে কিন্তু ইসি এই নিবন্ধনের তারিখটা দিত না। দিয়েছিল। সুতরাং এই জায়গা সে তো থেকে বাতিলও আমরা করেছে আবার। জি, মানে প্রজ্ঞাপন দিয়ে তো সেটা আবার সরিয়েও নিয়েছে, মেয়াদও তো বাড়িয়েছে। এবং আমরা কিন্তু নিজেরা অ্যাপ্লিকেশন করে আমরা কিন্তু অন্যান্য দলের মতোই যেভাবে হচ্ছে একটু সময় বাড়ানোর জন্য, কারণ আমাদের কাজকর্ম অনেকগুলো বাকি আছে সেখানে। তো এইটা আসলে খুবই কুতর্ক, আমি এই ব্যাপারে যেতে চাই না। সেটা হচ্ছে যে সরকার আমরা ডিসেম্বরের ইলেকশন চাই না, অথবা আমাদের একটু সময় বাড়ানোর জন্য স্বাভাবিকভাবে নতুন রাজনৈতিক দল আমাদের সময় হলে ভালো হয়, কিন্তু তাই বলে ব্যাপারটা এমন না যে আমরা দল গোছানোর জন্য সরকারের পক্ষ থেকে এত বড় একটা সাপোর্ট সরকার আমাদের দিবে, এবং সেটা দেওয়া উচিত হবে। এইখানে হচ্ছে গণতান্ত্রিক জায়গা থেকে যেভাবে করে নির্বাচন অন্যান্য সকল রাজনৈতিক দলের
দলের ঐক্যের মাধ্যমে এই ঐকমত্য কমিশন আছে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, বাস্তবায়ন বলতে জুলাই সনদে তো আমাদের একমত হতে হবে, সেই জায়গা থেকে এখানে তো ঐকমত্য কমিশনে এনসিপিও যাচ্ছে, এনসিপিও তো তাদের আসলে প্রস্তাবনাগুলো দিচ্ছে, সেই জায়গা থেকে এই জুলাই সনদ হবে এবং সবাই এটা ডক্টর ইউনূসও বলে দিয়েছেন যে এটা সকলের কাছে ওপেন করা হবে যে অমুক রাজনৈতিক দল চেয়েছে এটা করতে, এটা মানে ইট উইল বি ভিজিবল এটা টু তো প্রকাশিত আসলে মিডিয়ার মাধ্যমে জি এখন। জি জি অলরেডি প্রকাশিত এবং ফাইনালি আসলে কোন রাজনৈতিক দল কি ধরনের সংস্কার করতে চায় জি। এই বিষয়গুলো সকলের কাছে প্রকাশিত হলে সেটা আমার মনে হয় যে এরপরে নির্বাচন নিয়ে আসলে সেরকম কোনো ধোঁয়াশা থাকবে না এবং সেটা যদি ডিসেম্বরে হয় সেটা যদি জানুয়ারিতে হয় অন্তত এনসিপির পক্ষ থেকে কোনো অসুবিধা আছে বলে ধন্যবাদ আমার মনে মনির হয় আপনাকে। না। আমরা শেষ পর্যায়ে এসেছি। কামাল ভাই, আপনি একটু সর্বশেষ 1 মিনিটে বলবেন এই বৈরী বাস্তবতায় আসলে কি করা উচিত এখন সরকার এবং সম্ভাবনা কি আসলে? একটু 1 মিনিটের করার মধ্যে। উচিত যেটা আমি মনে করি যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে দেওয়া উচিত। দেখেন ভুলভ্রান্তি হবে, অনেকে বলে যে নির্বাচন হলে পরে যারা আসবে ক্ষমতা তারা কি দেশের আমূল চেঞ্জ করে দেবে, না তা পারবে না, পারার কোনো কারণও নাই। এই লোকগুলিকে আমরা চিনি, এই লোকগুলির উপরে আমাদের কিন্তু নানা রকম হতাশা আছে, অতৃপ্তি আছে। আবার ইয়াংরা আসছে, ওরাও পলিটিক্যাল পার্টি করছে, ওরাও ইলেকশন করবে, ওদেরও তো একটা সম্ভাবনা আছে। ওরাই কি খুব ভালো পারবে? এর মধ্যে দেখে কিন্তু আমাদের প্রচুর হতাশা ওদের ব্যাপারে হয়েছে। কিন্তু তারপরেও আমি বলি দায়িত্বটা জনগণের হাতে ছেড়ে দেন। ইলেকশনটা যত দ্রুত দেবেন তত ভালো হবে। আর যদি ইলেকশন দ্রুত না দেন, আপনার ইলেকশন তো আপনাকে আলটিমেটলি দিতে হবে। এর মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক বদনাম কাঁধে নিয়েছে, তারা এরই মধ্যে এমন এমন কাজ হাতে নিয়েছে যা নাকি তাদের আসলে নেওয়ার কোনো একতেরই জি, অনেক ধন্যবাদ মাসুদ কামাল ভাই আপনাকে, অনেক ধন্যবাদ মনিরা শারমিন। আমাদেরও প্রত্যাশা যেই বড় অবস্থা বাস্তবতায় থাকুক না কেন, আগামীর বাংলাদেশ যেই স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই স্বপ্নের উপর দাঁড়াবে এবং সেদিকে আমাদের বাংলাদেশের যাত্রা শুরু হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।